কোথায় রাজা, কোথায় রানী? আমার সামনে আয় সব। আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলি না, তোদের শেষ করব আমি। মোহিনীর কণ্ঠ শুনে রানী মণিমালা দৌড়ে রাজার কাছে আসে। মণিমালা অসুস্থ ছিলেন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। রানী, তুমি কেন এলে? ওকে আমি সামলে নিতাম। তুমি প্রাসাদে কোথাও লুকিয়ে পড়ো। না মহারাজ, আপনার পাশে যখন সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছি, তখন বিপদে আপনাকে একা ফেলে আমি লুকিয়ে থাকতে পারি না। ততক্ষণে মোহিনী সেখানে চলে আসে আর হাসতে থাকে। মোহিনীর ভয়ঙ্করী হাসিতে প্রাসাদের ইট পাথর দেয়াল সব কাঁপতে থাকে। আজ কে বাঁচাবে আমার হাত থেকে তোদের? এত বড় রাজ্যের অধিপতি হয়েও আজ তোরা বাঁচবি না। আরে মণিমালা, তোর পেটে থাকা বাচ্চাটা কোথায় গেল? ওকে আমি আসার ভয়ে লুকিয়ে রেখেছিস নিশ্চয়। কোনো ব্যাপার না, আমি ওকে ঠিক খুঁজে বের করব। শেষ পর্যন্ত তুমি কি না অশুভ শক্তির সাহায্য নিলে? এই তুমি এই রাজ্যের বধূরানী? বড় বড় কথা বাদ দে। কে বধূরানী হতে চেয়েছিল? আমার তো রানী হবার কথা ছিল। তোদের ষড়যন্ত্রে আজ আমার এই অবস্থা। তবে কোনো ব্যাপার না, সব আমার হবে। এই কথা বলেই মোহিনী নিজের জাদু দিয়ে রানীকে মেরে ফেলে। রানী, কোথায় বলো? রানী, কি হলো তোমার? আহারে, দুঃখ করিস না, তোকেও এখন তোর রানীর কাছে পাঠিয়ে দিচ্ছি। মোহিনী এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজা ইব্রাহিমকে মেরে ফেলে এবং মধুপুর রাজ্য দখল করে নিজে মধুপুর রাজ্যের রানী হয়। এরপরই মধুপুর রাজ্যে নেমে আসে চরম সর্বনাশ। রানীমা, আপনার 16 কলা তাহলে পূর্ণ হলো? না, এখনো একটি কাজ বাকি রয়েছে। ওই রাজা রানীর সন্তানকে খুঁজে মারতে হবে। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। মোহিনী ওর সৈন্যবাহিনীকে রাজা রানীর সন্তানকে খোঁজার জন্য পাঠিয়ে দেয় এবং নিজে মধুপুর রাজ্য শাসন করতে থাকে। রানীমা, আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন? আমার দানব সৈন্যরা এখনো কোনো খবর নিয়ে এলো না কেন? ওই ছোট বাচ্চাগুলোর মৃত্যুর সংবাদ চাই আমি। রানীমা, আপনার তো অনেক শক্তি এখন। আপনি চাইলেই তো নিজের জাদু শক্তি দ্বারা দেখতে পারেন সেনাপতি বাচ্চা দুটোকে নিয়ে কোথায় গেছে। সেনাপতির বাচ্চাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার যত চিন্তা ওই মণিমালা আর ইব্রাহিমের সন্তানকে নিয়ে। আর তৃষ্ণা, তুই একদম ঠিক বলেছিস, আমার তো এখন অনেক শক্তি। এটা কিসের জলপাত্র রানীমা? আমি এখানে বসে বসে এটা দ্বারা দেখতে পারবো আমার চারপাশে কে কি করছে। জাদু জলপাত্র, আমাকে দেখাও সেনাপতি এখন কোথায়। মোহিনী জাদু জলপাত্রে দেখে সেনাপতি 2 শিশুকে নিয়ে নৌকায় করে সমুদ্র পার করছে। পালিয়ে যাচ্ছে। বীর সাহসী সেনাপতি লোকমান আমার ভয়ে নৌকা চালিয়ে পালাচ্ছে। রানীমা, আপনি আটকান ওদের। বাচ্চাগুলোকে নিয়ে তো পালিয়ে গেল। তুই থাম তৃষ্ণা, দেখ আমি কি করি। মোহিনী এরপর নিজের জাদুর সাহায্যে সমুদ্রে ঝড়ের সৃষ্টি করে। আর সেই ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে বাচ্চা দুটো পড়ে যায়। সেনাপতি বাচ্চা দুটোকে রক্ষা করতে পারে না। আমার শত্রু শেষ। আজ থেকে এই মধুপুর রাজ্যের যা কিছু আছে সব আমার। সবকিছুর অধীশ্বরী আমি একা। আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। ওদিকে সেনাপতির সন্তান সমুদ্রে ভাসতে ভাসতে কিনারায় চলে আসে।
সে পথ দিয়ে যাচ্ছিল ফজল নামের এক ডাকাত। আরে, এত সুন্দর একটা ছেলে সন্তান এই অবস্থায় এখানে পড়ে আছে কেন? বাচ্চাটা বেঁচে আছে তো? এই বাচ্চা এখনো বেঁচে আছে। আমি নিঃসন্তান ছিলাম এতদিন। আমার বউ যদি এই বাচ্চাকে দেখে অনেক খুশি হবে। বউ, এই বউ, শেফালি কই তুই? কে হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? বড় কোনো মাল লুটে এনেছেন নাকি? রাখ তোর মাল। এই দেখছে আমাদের ছেলে, সৃষ্টিকর্তা একে আমাদের কাছে পাঠিয়েছে। ওকে আমি সমুদ্রের পাড়ে পেয়েছি। শেফালি বাচ্চাটাকে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং ওকে কোলে নিয়ে বলে, ওকে আপনি সমুদ্রের কিনারায় পেয়েছেন, তাই ওর নাম আমি রাখলাম সমুদ্র। ও হবে সমুদ্রের মতোই শক্তিশালী, যে নিজের শক্তি দিয়ে সবকিছু তছনছ করে দিতে পারবে। ওকে আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলব। ও হবে এই অঞ্চলের সেরা ডাকাত। আমার ছেলে সমুদ্রের নাম শুনলে সবাই ভয়ে কাঁপবে। ওদিকে রাজা রানীর কন্যা তখনও সমুদ্রের আরেক প্রান্তরে পড়ে কাঁদছিল। আশেপাশে কেউ ছিল না, আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। ঠিক তখনই নীলান্তিকা নামের এক ইচ্ছেধারী নাগিন সে পথ দিয়েই যাচ্ছিল। এত মিষ্টি কন্যা, গলায় দেখছি কোনো এক রাজ্যের শিরমোহর দেয়া মালা। তার মানে এই কন্যা কোনো রাজ্যের রাজকন্যাই হবে। যাই হোক, এই কন্যা আজ থেকে আমার কাছেই বড় হবে। আকাশে যখন কালো মেঘ ছিল, তখন এই কন্যার আওয়াজ আমার কানে আসে, তাই ওর নাম দিলাম আমি মেঘমালা। ওদিকে সেনাপতি লোকমান দুই শিশুকেই হারিয়ে পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগে। সব শেষ। সুরভি, তোমার ছেলেকে আমি দেখে রাখতে পারিনি। মহারাজ, মহারানী, যে ভরসা আপনারা আমার উপর করেছিলেন, সে ভরসার যোগ্য আমি নই। সব শেষ হয়ে গেল আমার। সেনাপতি লোকমান ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। আর সে অবস্থাতেই মোহিনীর সৈন্যরা তাকে তুলে মোহিনীর সামনে নিয়ে যায়। মহারানী, দেখুন আপনার জন্য পুরস্কার নিয়ে এসেছি। এ তো এখন পাগল মাত্র, একে মেরেই বা কি লাভ? একে বরং অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখো, ওখানে থেকে পচে মরুক। একদিন বিচার হবে, একদিন সব অন্যায়ের বিচার হবেই হবে। নীলান্তিকা মেঘমালাকে নিজের গুহার ভেতরে নিয়ে গেলে নীলান্তিকার মেয়ে রশ্মি বলে, মা, এ তুমি কাকে নিয়ে এলে? এ হলো তোমার ছোট বোন মেঘমালা। ওকে তুমি আগলে বড় করবে, কেমন? ঠিক আছে মা, মেঘমালাকে সবসময় আমি আগলে রাখবো। তারপর থেকেই মেঘমালা ইচ্ছাধারী নাগিনের গুহায় এবং সমুদ্র ডাকাত পরিবারে বড় হতে থাকে। দেখতে দেখতে 7 বছর কেটে যায়। একদিন সমুদ্র বন্ধু মন্টুকে নিয়ে তীরধনুক সহ বেরিয়ে পড়ে শিকার করতে। ওই দেখ সমুদ্র, জঙ্গলের শেষ মাথায় ওই প্রাণীটা। কোন প্রাণীটা? তার মনে নেই? সেই যে প্রাণীটার মুখ দিয়ে আগুন বের হয়। চল, ওটাকে আমরা তীরছুড়ি। মাথা খারাপ তোর? যদি আমাদের দিকে আগুন ছুড়ে মারে? আরে, ওটা তো আমাদের মতোই বাচ্চা, কি আর করবে? এই কথা বলেই সমুদ্রে একটি ড্রাগনের বাচ্চার পায়ে তীর নিক্ষেপ করে। এতে করে ড্রাগনের বাচ্চাটি আঘাতপ্রাপ্ত হয়ে সমুদ্র আর মন্টুর দিকে আগুন ছুটতে থাকে। সমুদ্র, এখানে থেকে লাভ নেই, চল পালিয়ে যাই। ওদিকে ড্রাগনের বাচ্চাটি পায়ে আঘাত পেয়ে সমুদ্র পাড়ে এসে যন্ত্রণায় কাতরাতে থাকে। মেঘমালা সমুদ্র পাড়ে বড় বোন রশ্মির সাথে খেলছিল।
ড্রাগনের বাচ্চাটিকে ব্যথায় কাতরাতে দেখে মেঘমালা দৌড়ে ড্রাগনের বাচ্চাটির কাছে যেতে অগ্রসর হয়। আরে বোন, কি করছিস? যাস না, ওই প্রাণী তোকে জ্বালিয়ে দিবে। মেঘমালা রশ্মির কোনো কথা না শুনে ড্রাগনের বাচ্চাটির কাছে যায়। তুমি কি আঘাত পেয়েছো? হ্যাঁ, একটি মানুষের বাচ্চা আমার পায়ে তীর ছুঁড়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি তোমার যন্ত্রণা কমিয়ে দিচ্ছি। মেঘমালা কথা বলেই জঙ্গলের দিকে দৌড়ে যায় এবং জড়িবুটি এনে ড্রাগনের পায়ে লাগিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কোনো কারণ ছাড়াই আমাকে সাহায্য করেছ, কিন্তু আজকাল তো কেউ কোনো কারণ ছাড়া কাউকে সাহায্যই করে না। আজ থেকে তুমি আমার বন্ধু। সত্যি বল